আমার কাকা বিয়ে করেছে ৮ মাস হয়ে গেছে। আমার নতুন কাকি ছিলেন খুবই সুন্দর। যখন থেকে আমি কাকার বাড়িতে এসেছি, প্রতিদিন রাতে আমি কাকা আর কাকির মধ্যে ঝগড়ার আওয়াজ শুনতে পাই। একদিন যখন কাকা বাড়িতে ছিলেন না তখন আমি কাকিকে তাদের ঝগড়ার কারণ জিজ্ঞেস করলাম। কাকি আমার হাত ধরে বললেন, তোমার কাকা মাকে খুশি করতে পারে না, এটাই আমাদের ঝগড়ার মূল কারণ। এই বলে তিনি আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এরপর হঠাৎ এমন একটা জায়গায় হাত রাখলেন যেখানে রাখার কথা নয়। এরপর আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। তারপর তিনি আমার সম্মতি বুঝতে পেয়ে যা করল তা শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে তোমরা ঠিক থাকতে পারবে না। তাই তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখা, তাহলে গল্পের আসল মজা পাবে। আমার নাম তাপস এবং আমার বয়স ২১ বছর। বাবার চাকরির সুবাদে আমরা শহরে থাকি, কিন্তু আমাদের গ্রামের বাড়ি রামনগর। রামনগর গ্রামে আমার কাকা কাকি এবং দাদু থাকেন। আমার কাকি অন্যদের কাছে পুরান বউ হলেও আমার কাছে তিনি এখনও নতুন নববধূ। কাকার বিয়ের ৮ মাস পর আমি গ্রামের বাড়িতে আসি। বাবার চাকরির জন্য আমাদের পুরো পরিবার শহরে থাকে। তখন আমার প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো শেষ হয়েছে, তাই আমি কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কারণ আমার নতুন কাকিকে খুব ভালো লাগত। তিনি দেখতে এতটাই সুন্দর ছিলেন যে কোনো ছেলে কাকিকে দেখলে সমস্ত কিছু ভুলে কাকির পিছনে পড়ে থাকবে। তাই আমিও আমার নতুন কাকিকে খুব পছন্দ করতাম। আমাদের গ্রামের বাড়িতে ছোট কাকা এবং দাদু থাকেন। তাদের দেখাশোনা করার জন্য নতুন কাকি এসে গেছে। কাকা এবং কাকির বিয়েটা অনেক ধুমধাম করে হয়েছিল। বিয়ের সময় বাবার বেশিদিন ছুটি ছিল না, তাই আমরা তাড়াতাড়ি শহরে ফিরে এসেছিলাম। গ্রামের বাড়িতে পৌঁছে আমি আমার ব্যাগ রাখলাম, তখন নতুন কাকি আমার সামনে এক গ্লাস পানি নিয়ে আসলেন। তখন আমি কাকিকে ভালো করে দেখতে পাইনি, কারণ তিনি পানি দিয়ে তাড়াতাড়ি চলে গেলেন। বাড়ির সমস্ত কাজকর্ম কাকি একাই করতেন। আমার কাকি ছিলেন খুবই নরম, বিনয়ী, অসজ্জিত। তিনি আমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকতেন, কিন্তু সহজে কোনো কথা বলতেন না। গ্রামে যাওয়ার পরের দিন আমি আমার বন্ধুদের সাথে পুকুরে সাঁতার কাটতে গেলাম। শহরে সাঁতার কাটার সুযোগ হয় না, তাই গ্রামে আসার পর টানা ৩-৪ দিন আমি পুকুরে সাঁতার কাটতে যাই। এরপর আমি এক বন্ধুর সাথে তার খামার বাড়িতে চলে যাই। সেখানে অনেক প্রাকৃতিক জিনিস ছিল যা আমাকে খুব ভাল লাগত। তাই পুরো ১ সপ্তাহ আমি মজা করে কাটালাম। ১ সপ্তাহ পর আমার আনন্দটা হঠাৎ করে থেমে গেল, কারণ আমার এক বন্ধুকে তার বোনের বাড়িতে বেড়াতে গেল। সে তার খামার বাড়ির চাবি আমাকে দিয়ে গেল। এখন আমার যখন ইচ্ছা হয় খামার বাড়ি যেতে পারি, কিন্তু বন্ধুর না থাকায় সেখানে গিয়ে আমি কি করব? তাই আমি খামার বাড়িতে বেশি যেতাম না। একদিন সকাল ১১টা বেজে গিয়েছিল আর আমি তখনও গোসল করিনি। দাদু আমার ম্লান মুখ দেখে ফেললেন। তিনি আমার মুখের ম্লান ভাবের কারণ জিজ্ঞেস করলেন। আমি দাদুকে বললাম, আমার এক বন্ধুকে কিছুদিনের জন্য তার বোনের বাড়িতে বেড়াতে গেছে, তাই বাড়িতে একা একা আমার ভালো লাগছে না। পুকুরে সাঁতার কাটতে যাওয়ার ইচ্ছেও করছে না। তখন দাদু বললেন, এটা কোনো ব্যাপার না। আজ তোমার কাকি তোমাকে গোসল করিয়ে দিবে। দাদুর এমন কথা শুনে কাকি হতবাক হয়ে আমাকে দেখতে লাগলেন। তিনি খুবই লাজুক ছিলেন, কিন্তু দাদুর কথা তিনি অমান্য করতে পারলেন না। আমি গোসল করার জন্য বাথরুমে গিয়ে কাকির জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর কাকি এসে তার হাত আমার শরীরে বোলাতে লাগলেন। ধীরে ধীরে আমি বেহুশ হতে লাগলাম। তখন আমি বুঝতে পারলাম কেন গত কয়েকদিন ধরে আমি কারো সাথে ঘোরাঘুরি না করে কাকির প্রতি মনোযোগ দিচ্ছিলাম না। আমি কেন আগে তার সাথে কথা বলার চেষ্টা করিনি? গত ১ সপ্তাহে যদি আমি তার সাথে কথা বলা শুরু করতাম, তবে তিনি আমার সাথে একটু বেশি খোলামেলা হতে পারতেন। গোসল করানোর সময় কাকি একবারও আমার দিকে চোখ তুলে তাকাননি। হয়তো তিনি বেশি লাজুক ছিলেন। একটু কথা বলার জন্য মজা করে আমি আমার শরীরের সাবান তার গালে মাখিয়ে দিলাম। আমি মজার করার জন্য কাকি কিছুই বললেন না। গোসলের সময় কাকির মাথা থেকে গোমটা বারবার সরে যাচ্ছিল, তিনি বারবার গোমটা তুলছিলেন। বারবার গোমটা তুলতে গিয়ে তার শাড়ির গামটা জোরে টান লেগে গেল। আমি কাকিকে আগে কখনো খারাপ দৃষ্টিতে দেখিনি, কিন্তু কাকির সবকিছু সত্যিই খুব সুন্দর ছিল। তিনি তাড়াতাড়ি করে নিজের শরীরে গোমটা জড়ালেন এবং বললেন, তাপস, আমি তোমাকে সাবান মাখিয়ে দিয়েছি। এখন তুমি নিজের শরীরে নিজেই পানি ঢালো। এই কথা বলে তিনি দ্রুত বাইরে চলে গেলেন। আমি আমার শরীরে পানি ঢাললাম আর তোয়ালে মুড়ে বাইরে চলে এলাম। বাইরে এসে দাদুকে কোথাও দেখতে পেলাম না। বাথরুম থেকে বেরিয়ে আমি সোজা কাকির পেছনে গেলাম। কাকি তার ঘরে শাড়ি বদলাচ্ছিলেন। যখন সেখানে পৌঁছলাম, তখন তিনি কাপড় পাল্টে নিয়েছিলেন।
তার ঘরে আমাকে দেখেই চমকে উঠে বললেন, তাপস তুমি পুরো কাপড় পরেনি কেন? আমি বললাম, আপনি আমাকে গোসল করিয়ে দিয়েছেন তাই আপনি আমার চুলও মুছে দিন। আপনার কোমল হাতের স্পর্শ আমার খুব ভাল লেগেছে। এখন থেকে প্রতিদিনই আপনার কাছে গোসল করব। আমার কথা শুনে কাকি বললেন, আমি প্রতিদিন তোমাকে গোসল করিয়ে দিতে পারব না। তারপর আমি তাকে শান্ত করে বললাম, আমি এমনি মজা করছি। আমার প্রিয় কাকির সাথে মজা করার তো আমার একটু অধিকার আছে। আমার কথা শুনে কাকি হেসে উঠলেন। বাড়িতে আসার পর প্রথমবার কাকিকে হাসতে দেখলাম। তারপর কাকি আমার চুল মুছতে লাগলেন। আমার চুল মোছার পর কাকি তার ঘর থেকে বাইরে যেতে লাগলেন। তখন আমি তার হাত ধরে জিজ্ঞেস করলাম, আপনি সবসময় এত তাড়া দেখান কেন? সবসময় তো বাড়ির কাজ থাকে না। আমার কথায় কাকি কিছু না বলে সেখান থেকে চলে গেল। সেদিন রাতে আমি কাকার ঘর থেকে কেমন অদ্ভুত চিৎকার শুনতে পেলাম। কাকার ঘর ঠিক আমার ঘরের পাশেই ছিল। দাদুর বাড়িতে একটি বিশেষ ঘর ছিল। তারপরও মাঝে মাঝে দাদু ছাদে ঘুমোতেন। সেদিন রাতে দাদু ছাদে ঘুমিয়েছিলেন। তাই তিনি কাকার চিৎকার শুনতে পাননি, কিন্তু আমি শুনেছিলাম। আমি আমার ঘর থেকে বাইরে বেরিয়ে কাকার ঘরে উকি দিলাম তাদের ঝগড়ার কারণ বোঝার জন্য। কাকা যা চাইতেন কাকি তা দিতে পারতেন না এবং ঘুমিয়ে পড়তেন। তাই কাকা তার অধিকারে কাকির দিকে এগিয়ে যাচ্ছিলেন। আমার এসব দেখা মোটেও উচিত ছিল না, কিন্তু আমার আগ্রহের মাত্রাটা একটু বেশি ছিল তাই দেখছিলাম। তারপরের রাতেও কাকির অদ্ভুত শব্দ আমার কানে আসতে লাগল। অদ্ভুত সেই শব্দ শুনে আমি কাকির ঘরে উকি দেওয়ার আগ্রহ বাড়িয়ে করলাম। কাকার ঘরের দিকে যেতে চাচ্ছিলাম, তখন পিছন থেকে দাদু এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তাপস? দাদু হঠাৎ ছাদ থেকে নেমে এসেছিলেন। সম্ভবত কাকার আওয়াজ দাদুর কানে পৌঁছে গিয়েছিল, কারণ তার শব্দ হঠাৎ বন্ধ হয়ে গেল। আমার দাদু 50 বছর বয়সে ছিলেন, কিন্তু তার বয়সের তুলনায় খারাপ ছিলেন না। তাকে দেখলে মনে হতো 30-35 বছর হবে। দাদুর কঠোর শব্দ শুনে আমি মাথা নিচু করে সোজা আমার ঘরে ফিরে গেলাম। পরের দিন সকালে নাস্তা করার সময়ও কাকা এবং কাকির মধ্যে ঝগড়া দেখা যাচ্ছিল। তাদের মধ্যে একে অপরের দিকে যে দৃষ্টিভঙ্গি ছিল তা আমার কাছে স্পষ্ট ছিল। নিশ্চয়ই তাদের মধ্যে কিছু একটা গণ্ডগোল ছিল। কাকা প্রতিদিনের মতো নাস্তা করে নিজের টিফিন নিয়ে দোকানের জন্য বেরিয়ে গেলেন। আগের রাতের কাকির অদ্ভুত শব্দগুলি বারবার আমার কানে বাজছিল। তখন কাকিকে আমার সামনে দেখে আমি খুব লজ্জা পাচ্ছিলাম। নাস্তা করার পর আমি আমার ঘরে চলে গেলাম। মোবাইল দেখার সময় কিছুক্ষণ ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠেই ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। বাইরে দাদু এবং কাকি কোথাও দেখা যাচ্ছিল না। কাকির ঘরের দরজা খোলা ছিল, কিন্তু দাদুর ঘরের দরজা বন্ধ ছিল। আমি রান্নাঘর থেকে পানি খেয়ে বাইরে বেরিয়ে আসতেই দেখলাম কাকি তার শ্বশুরের ঘর থেকে বেরিয়ে আসছেন। তাকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল, চুলগুলো এলোমেলো এবং বারবার নিজের ঠিক করার চেষ্টা করছিল। তার মুখেও যেন কেমন তৃপ্তির ছাপ ফুটে উঠেছে। এমনটা দেখা যায় কাকি সুখের সাগরে ভাসছিলেন। আমাকে দেখেই কাকি বললেন, তাপস তুমি বসো, আমি তোমার খাবারের থালা নিয়ে আসছি। কাকি আমার সাথে চোখ মেলাতে পারছিলেন না। আমি ভাবতে লাগলাম দাদুর ঘরে তিনি এতক্ষণ কি করছিলেন যে এত ক্লান্ত হয়ে পড়লেন। কাকার বাড়ির কিছু কিছু বিষয় আমার কাছে বেশ অদ্ভুত লাগছিল। কাকি দেখতে সুন্দরী ছিলেন। গ্রামে আসার পর থেকে আমি লক্ষ্য করেছি দাদু বাড়ির বাইরে কোথাও যাননি। তিনি সবসময় কাকির পেছনে থাকতেন। এটা আমার কাছে বেশ স্পষ্টভাবে ধরা পড়ছিল। কাকি সব সময় ক্লান্ত দেখাতেন। সাধারণ বাসন মাজা এবং রান্না করার কাজে কেউ এত ক্লান্ত হয়ে যেতে পারে, এটা বিশ্বাস করা মুশকিল। মাঝে মাঝে আমি দেখতাম কাকা আর কাকির মধ্যে কিছু একটা ঝামেলা চলছিল। হয়তো কাকাকে রাতে সেই সময়টা দিতে পারছিলেন না যা কাকা চাইতেন, এবং তার কারণে কাকা রেগে যেতেন। প্রতিদিন রাতে কাকার আগেই কণ্ঠস্বর আমার কানে পৌঁছত। দুপুরে কাকা বাড়িতে না থাকলে কাকি ঘণ্টার পর ঘণ্টা তার শ্বশুরের ঘরে থাকতেন। যখন কাকি বাইরে আসত তখন কাকিকে বেশ ক্লান্ত দেখাতেন। 4 দিন ধরে আমি বাড়িতে ঠিকঠাক মনোযোগ দিতে শুরু করলে আস্তে আস্তে আমার কাছে সবকিছু পরিষ্কার হতে লাগল। একবার কাকা দুপুরের সময় দোকান তাড়াতাড়ি বন্ধ করে বাড়ি ফিরে এলেন। তাকে শহরে দোকানের কিছু জিনিস কিনতে যেতে হতো। সেই দিন দুপুরেই তিনি শহরের উদ্দেশ্যে রওনা হলেন। তিনি বলেছিলেন যে পরের দিন সকালে বাড়ি ফিরে আসবেন। শহরে পৌঁছাতেই কাকা জানতে পারলেন যে তিনি যে বৈদ্যুতিক সামগ্রী আনতে গিয়েছিলেন তা আনতে আরও 3 দিন সময় লাগবে। ফলে কাকার শহরে থাকার সময় আরও 2-3 দিন বেড়ে গেল। কাকার শহরে থাকার বিষয়টি শুনে আমার বাবা মা তাকে আরও 3-4 দিন বাড়িতে থাকার জন্য প্রস্তাব দিলেন। ফলে কাকা পরবর্তী 1 সপ্তাহ বাড়িতে ফিরবেন না।
দাদু রোজ ছাদে ঘুমাতেন, কিন্তু কাকার অনুপস্থিতিতে নিজের ঘরে ঘুমাতে শুরু করলেন। সেই রাতে আমি কাকিকে দাদুর ঘরে যেতে দেখলাম। তখন আমি বিষয়টিতে খুব একটা গুরুত্ব দেয়নি। মাঝরাতে আমার হঠাৎ করে হিসু পেল, তাই আমি উঠে পড়লাম। পানি খাওয়ার জন্য আমি রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। তখন দেখলাম কাকি দাদুর ঘর থেকে বেরিয়ে আসছেন। কাকি খুবই ক্লান্ত ছিলেন। দাদুর ঘর থেকে নিজের ঘরে ঠিকমতো হেঁটে যেতে পারছেন না, তিনি প্রায় হোঁচট খেয়ে যাচ্ছিলেন। তার ভারসাম্য ঠিকঠাক ছিল না, দেখতে দেখতে তিনি পড়ে যান। আমি তার হাত ধরলাম। আমাকে দেখে কাকি ভীষণ ভয় পেয়ে গেলেন। আমি তাকে তার ঘরে নিয়ে গিয়ে বিছানায় বসলাম। তারপর জিজ্ঞেস করলাম, কাকি, এতক্ষণ তুমি দাদুর ঘরে কি করছিলে? কাকি কিছুই বললেন না, এবং শুধু বললেন, আমার খুব ঘুম পাচ্ছে। তারপর চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন কাকি। মাঝরাতে দাদুর ঘর থেকে বেরিয়ে আসা এবং তার ক্লান্ত মুখ আমাকে কিছু ইঙ্গিত দিচ্ছিল। কাকি আমাকে কিছু বলার জন্য প্রস্তুত ছিলেন না। পরদিন সকাল থেকে আমি কাকিকে সেই প্রশ্নটি জিজ্ঞেস করার চেষ্টা করছিলাম। দুপুর 2টা নাগাদ দাদু কিছু সময়ের জন্য বাজারে সবজি আনতে গেলেন। তখন কাকি রান্না করার প্রস্তুতি নিচ্ছিলেন বাড়িতে। তখন কেবল আমি আর কাকি ছিলাম। এই সুযোগটা কাজে লাগিয়ে আমি রান্নাঘরে ঢুকলাম এবং ঢুকেই জিজ্ঞেস করলাম, কাকি, আপনি দাদুর ঘরে কি করছিলেন? কাকি বললেন, তোমার দাদুর কাশি হচ্ছিল, তাই তাকে পানি দিতে গিয়েছিলাম। কাকি মিথ্যা বলেছিলেন, এটা আমি বুঝতে পারলাম। পানি দেওয়ার জন্য 5 মিনিটই যথেষ্ট। কিন্তু আপনি পুরো 4 থেকে 5 ঘন্টা দাদুর ঘরে ছিলেন। এ বাড়িতে আসলে কি চলছে সত্যি করে আমাকে বলুন। এখানে আসার পর থেকেই প্রতিদিন রাতে কাকা আর আপনার ঝগড়ার আওয়াজ আমার কানে আসে। আপনি কেন কাকার সাথে এমন করছেন? কাকার অনুপস্থিতিতে দিনেও আপনি দাদুর ঘরে যান। আর এখন তো মাঝ রাতে 4-5 ঘন্টা দাদুর ঘরে ছিলেন। কাকারে কি আপনি পছন্দ করেন না? আপনার মনে কাকার জন্য কোনো অনুভূতি আছে কিনা? আমি খুব রাগান্বিত হয়ে কাকিকে প্রশ্ন করছিলাম। তখন তিনি বললেন, কিছু কিছু কথা তুমি বুঝে গেছ। শোনো, তোমার কাকা আমাকে সুখী করতে পারে না, তাই আমি আমার শ্বশুরের সেবা করি। তখন আমি কাকিকে জিজ্ঞেস করলাম, সেবা মানে কি? কাকি বললেন, এখন তুমি যেটা বুঝেছ সেটাই বুঝে নাও। এটা বলে কাকি সেখান থেকে চলে গেলেন। তিনি আমার প্রশ্নের সরাসরি উত্তর দিতে প্রস্তুত ছিলেন না। একজন সুস্থ স্বাভাবিক মহিলা তার স্বামীকে ছেড়ে কেন শ্বশুরের পিছনে পড়েছেন সেটা আমার কিছুতেই বোধগম্য হচ্ছিল না। 2 দিন কেটে গেল, সেই রাতে কাকিকে আমার দাদুর ঘরে যেতে দেখলাম। তিনি আমাকে কিছুই বলার জন্য প্রস্তুত ছিলেন না। পরদিন দাদু তার এক বন্ধু বাড়িতে গিয়েছিলেন। কিছু সময়ের জন্য তিনি দাদুকে গ্রামের পঞ্চায়েত নিয়ে গেলেন। আমি জানতাম সেখানে দাদুর অনেকটা সময় লাগবে, তাই তাড়াতাড়ি বাড়ি ফেরার সম্ভাবনা কম ছিল। তখন আমি একটা অজুহাত বানিয়ে কাকিকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বাড়ি থেকে বেরোনোর সময় আমি কাকিকে বললাম, আমাদের বাজারে যেতে হবে। কিন্তু বাজারে না গিয়ে আমি তাকে আমার বন্ধুর সেই খামার বাড়িতে নিয়ে গেলাম। খামার বাড়িতে পৌঁছাতে আমার চোখ কাকির উপর আটকে গেল। সেখানে আমরা দুজনেই ছিলাম। কাকি আমাকে প্রশ্ন করলেন, তুমি আমাকে এখানে কেন এনেছ? আমি মিষ্টি মিষ্টি কথা বলে তাকে ভেতরে নিয়ে এলাম। ভেতরে গিয়ে কাকিকে বললাম, আমি জানতাম বাড়িতে থেকে তুমি সত্যি কথা বলবে না, তাই আমি তোমাকে এখানে এনেছি। এখনই আমাকে সত্যি করে বলো, তোমার আর দাদুর মধ্যে কি সম্পর্ক চলছে? তুমি কি সত্যিই কাকার সাথে সুখী নাকি অন্য কোনো কারণ আছে? তখন কাকি আমার হাত ধরলেন এবং হঠাৎ করে আমার খুব কাছে এসে দাঁড়ালেন। তারপর বললেন, তাপস, তুমি হয়তো বেশি চিন্তা করছো। আমি তোমাকে যা একবার বলেছি সেটাই বুঝে নাও। তুমি অনেক দিন হলো এ গ্রামে এসেছ, এখানে তেমন কিছু না বুঝে তাড়াতাড়ি নিজের বাড়িতে চলে যাও। না হলে তোমার দাদুর মতোই আমাকে তোমার সেবা করতে হবে। তোমার দাদু আমার কাছ থেকে নিজের ও অন্যদের সেবা নেওয়া খুবই পছন্দ করেন। যেমন ভাবে তিনি আমাকে তোমাকে আনতে বাধ্য করেছিলেন, ঠিক তেমন ভাবেই তিনি আমাকে তোমার অন্যান্য সেবাও করতে বাধ্য করবেন। যদি তোমার এটা মেনে নিতে কোনো আপত্তি না থাকে তবে তুমি এখানে বেশি দিন থাকতে পারো। কাকির কথা শুনে আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম এবং বললাম, যদি আপনার কাছে এগুলো গ্রহণযোগ্য হয় তবে আমার কাছে কেন হবে না? এটা বলে আমি তাকে এক অন্য নজরে দেখলাম। আমার দৃষ্টি দেখে কাকি মুখ ফিরিয়ে চলে গেলেন। তবুও তিনি আমাকে সত্যি কিছুই বলেননি। কাকি নিশ্চয়ই কিছু না কিছু লুকাচ্ছে। তারপর দাদুর সেবা যেভাবে করত আমারও ঠিক সেভাবে সেবা করতে লাগল। আমি তার এমন কর্মকাণ্ড দেখে খুব অবাক হলাম। আমি মনে মনে যেটা চেয়েছিলাম কাকিকে না বলতেই সেটা আমাকে দিয়েছে।
আমি কাকির প্রতি খুব খুশি, কারণ আমি আমার বাড়ি থেকে প্ল্যান করে এখানে এসেছি। কিন্তু একটা কথা কাকি আমার কাছে কোনোভাবে স্বীকার করতে না, কাকাকে রেখে কেন দাদুকে সে সেবা করে? কাকার কাছে এমন কি নেই যেটা দাদুর কাছে কাছে? সেটা জানার জন্য আমি কাকির উপর নজর রাখার সিদ্ধান্ত নিলাম। সেদিন যেমন আমি তাকে খামার বাড়ি নিয়ে গিয়েছিলাম, তেমনি বাড়িতে ফিরিয়ে নিয়ে এলাম। তারপর কাকিকে বললাম যে আমি আমার বন্ধুর কাছে যাচ্ছি এবং সন্ধ্যায় বাড়ি ফিরব। এটা বলে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। পথে আমার দাদুর সাথে দেখা হলো। তখন আমি তাকে জানাই যে আমি সন্ধ্যায় বাড়ি ফিরব। আমি ইচ্ছা করে দাদু আর কাকিকে একা ছেড়ে দিলাম। দাদু বাড়িতে পৌঁছাতে আমি অর্ধেক পথ থেকে বাড়ির দিকে ফিরে এলাম। সেদিন দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমি বাড়িতে নজর রাখছিলাম। দাদু আর কাকির মধ্যে কি হচ্ছিল সবকিছু আমার চোখের সামনে ছিল। সারাদিন তাদের কথোপকথন থেকে আমি সবকিছু বুঝে নিয়েছিলাম। তাদের উপর নজর রাখার পর রাত ৯টায় আমি বাড়ি ফিরলাম। প্রতিদিনের মতো চুপচাপ রাতের খাবার খেলাম। তাড়াতাড়ি খেয়ে আমি তাদের দেখালাম যে আমি আমার ঘরে যাচ্ছি। আমি ঘরে ঢুকে গেলাম। কিন্তু দাদু হাত ধুতে রান্নাঘরে যাওয়ার সাথে সাথে আমি চুপিসারে দাদুর ঘরে ঢুকে গেলাম। প্রায় ২ ঘণ্টা পর কাকি দাদুর ঘরে প্রবেশ করলেন। কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম কাকি দাদুর সেবায়ত্ন মালিশ করছেন। দাদু তার সঙ্গে খুবই কঠোরভাবে কথা বলছিলেন, যেন তিনি দাদুর ঘরে বউ। একটানা ১ ঘণ্টা ধরে দাদুর সেবা করে যাচ্ছিলেন। সারাদিন দাদু আর কাকির মধ্যে কি ঘটেছিল তা আমি সবটাই দেখতে পেলাম। পরদিন সকালে কাকা যখন বাড়ি ফিরে এলেন, আমি সবার সামনে কাকাকে বললাম, কাকা এবার আপনি আর কাকি আমাদের সঙ্গে শহরে চলুন। বাবা আপনার জন্য একটি ভালো চাকরি খুঁজে রেখেছেন। দাদু শহরে যাবেন না, কারণ তিনি তার গ্রামকে খুব ভালোবাসেন। কাকা শহরে চলে যাওয়ার জন্য রাজি হলেন। তার সম্মতি দেখে দাদু বললেন, সিরাজ, তুমি আর সালমা কোথাও যাবে না। তোমরা চলে গেলে আমি এখানে একা কিভাবে থাকব? তখন আমি বললাম, দাদু কাকা কাকি এখানে থাকলেও আপনি তাদের সঠিক মর্যাদা দেন না। আপনি কাকির সঙ্গে নিজের ঘরের বউয়ের মতো আচরণ করেন। গতকাল সারাদিন আমি আপনাদের উপর নজর রেখেছিলাম। কাকা তার সেবা করার জন্য বিয়ে করেছে, আপনার সেবা করার জন্য তো বিয়ে করেনি। সেই কারণে আমি জেনে গেছি আপনি কাকিকে সারাদিন নিজের সুখে নিয়ে ব্যস্ত রাখেন। দুপুরে বিনা কারণে কাকির সাথে সময় কাটান আর রাতে শুয়ে পড়লেই কাকি এতটাই ক্লান্ত হয়ে যান যে তিনি কাকার সঙ্গে সময় কাটাতে পারেন না। তাই তাদের মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকে। দাদু, যদি আপনি আপনার ছেলের বউকে সম্মান দিতে না পারেন, তবে তাকে নিজের কাছে রাখার কোনো মানে নেই। কাকা আর কাকি শহরে চলে যাচ্ছেন। এটা শুনে দাদুর চোখে জল এসে গেল। তারপর তিনি বললেন, সিরাজ, আমাকে ক্ষমা করো, তুমি একজন দরিদ্র পরিবারের মেয়েকে বিয়ে করেছ। এই কারণে আমি খুব রেগে গিয়েছিলাম। সে তার পরিবার থেকে ১ টাকাও নিয়ে আসেনি। তাই আমি তাকে নিজের সুখে ব্যবহার করে নিজের রাগ মেটাতাম। আমি ইচ্ছা করেই তাকে এ কাজে ব্যস্ত রাখতাম যাতে সে ক্লান্ত হয়ে রাতে তোমার সঙ্গে কিছু করতে না পারে। আর এভাবেই তোমাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। এখন যখন তাপস তোমাদের শহরে নিয়ে যাওয়ার কথা বলছে, তখনই বুঝতে পারছি তোমাদের কতটা মূল্য। বিশেষ করে সালমা, আমি হাত জোর করে তোমাদের কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দাও। তোমাদের ছাড়া আমি এখানে একা একা কিভাবে থাকব? তখন দাদু কাকা ও কাকির সামনে হাত জোর করে ক্ষমা চাইলেন। কিন্তু আমার আর কাকির মাঝে সম্পর্কে ছিলাম সেটা কেউ জানতে পারেনি। কাকা কাকি দাদুকে ক্ষমা করে দিলেন, কারণ দাদু তার ভুল বুঝতে পেরেছিলেন। দাদুর কাকার প্রতি অগাধ ভালোবাসা ছিল, তাই কাকি কখনোই তার বিরুদ্ধে অভিযোগ করতেন না। তিনি বাবা ছেলের মধ্যে দূরত্ব তৈরি করতে চাইতেন না। তাই তিনি দিনের পর দিন শ্বশুরের সুখে নিজের রাখতেন। তিনি ভাবতেন আজ না হোক কাল দাদু তাকে বুঝতে পারবেন। এই আশা নিয়ে তিনি দিন কাটাচ্ছিলেন। কাকি তার শ্বশুরের ভুলগুলো ঢাকার জন্য নিজেকে আমার সামনে দুর্নাম করেছিলেন। কিন্তু দাদুর কোনো দোষ আমার কাছে প্রকাশ হতে দেননি। দাদু ছিল আমার মতোই, কাকিকে খুব পছন্দ করতেন। যখন আমি দাদুর আচরণের বাস্তবতা বুঝতে পারলাম, তখনই কাকাকে ফোন করে সবকিছু জানালাম। কাকা আমার কথা মেনে নিলেন। আমার উদ্দেশ্য ছিল দাদুকে তার ভুলের কথা বুঝতে সাহায্য করা। সেই দিন থেকেই দাদু তার ছেলের বউকে যথাযোগ্য সম্মান দিতে শুরু করলেন। দাদুর চোখ খুলে গেল যে গরিব পারিবারিক দারিদ্র্য ও তার সৌন্দর্য বা উদার মনের সঙ্গে অন্য কিছুর সম্পর্ক নেই। তিনি বুঝতে পেরেছিলেন যে একজন মানুষের প্রকৃত সৌন্দর্য তার আচরণে, তার সম্পত্তিতে না। তাই কাউকে তার অর্থের ভিত্তিতে নয়, তার স্বভাব এবং আচরণ দেখে বিচার করা উচিত। বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে চাই, আমি তোমাদের সর্বদা হাসিখুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই।
তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং আমাদের সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লজ্জা না করে বলছি মা, অনেক আগেও আমি 3টা মেয়ের সাথে মিশেছি, তারা শুধু সুখ পেয়েছে আমার কাছে, আদর ভালোবাসা একটুও পায়নি আমার কাছ থেকে। এমনকি আমার নিজেরও হয় না যতক্ষণ চোখ বন্ধ করে তোমাকে না ভাবি। যখন বসে মেয়ের জায়গায় তোমাকে কল্পনা করি তখন আমি আর নিজের মাঝে থাকি না। সুখের সাগরে ভেসে যাই কেবলমাত্র তখনই হয় আমার। মা বলল, তুই তো অনেক দূর এগিয়ে গেছিস তাহলে। আমি অনেক আগে থেকেই বুঝতে পারতাম যে আজ চোখে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখিস। ভাবতাম পাগল ছেলে পুলে, আরেকটু বড় হলে সমবয়সী মেয়েদের সাথে মিশলে ঠিক হয়ে যাবে। কিন্তু এখন দেখছি তা না, তোর দেখি বয়স্ক মহিলাদের ভালো লাগে। এতক্ষণ মার সাথে এত খোলামেলা কথা বলতে পেরে নিজেকে অনেকটা হালকা লাগছে এখন। তাই সাহস করে মাকে ধরে শুইয়ে দিলাম, তারপর যা করলাম তা শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই তোমাদের পায়ে ধরে বলি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমার নাম রাশেদুল ইসলাম রাসেল, সবাই আমায় রাসেল নামেই চিনে, বয়স 22 বছর, উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। 1 বছর আগে সেনাবাহিনীতে ভর্তি হয়েছি, বর্তমান পোস্টিং হয়ে কুমিল্লাতে। আমাদের বাড়ি কিশোরগঞ্জ। বাড়িতে মা আর ছোট একটা বোন আছে। বাপ শহীদুল ইসলাম অনেক আগে মারা গেছে, আমি তখন ক্লাস 7-এ পড়ি আর ছোট বোনটা ক্লাস 4-এ পড়ে। তখন থেকে মা নিজে কষ্ট করে সংসার চালিয়েছে। বাড়ি বসে সেলাই মেশিন দিয়ে মানুষের কাপড় বানিয়ে বানিয়ে আমাদের ভরণ পোষণ দিয়েছে। কিছু চাষের জমি ছিল, তা চাষ করে আমাদের সংসার কোনোমতে চলত। আমার চাচারা যেমন কিপটা তেমন হারামি, আমাদের এক মুঠো ডাল ভাত তুলে দেওয়ার মানুষ ছিল না। নানা নানি দাদা দাদি অনেক আগেই মারা গেছেন। মামা মামিরা আত্মীয় স্বজনরা কিছুটা সহযোগিতা করেছে, কিন্তু খুবই কম সাহায্য করেছে, কারণ মা নানার বাড়িতে যে সম্পত্তি পেত ভাগে তা লিখিয়ে নিতে পারে। আমার সরল মনের মা তা লিখেও দিয়েছে। যাই হোক, আমি কলেজে ভর্তি হয়েছি কিছুদিন হয়, এমন সময় শুনলাম সেনাবাহিনী লোক নিবে। মাকে বলে লাইনে দাঁড়িয়ে গেলাম। আমার নিজের উপর ভরসা ছিল, কারণ আমি মোটামুটি সব দিকেই পারফেক্ট ছিলাম। যেমন উচ্চতা তেমন বডি। মা একটা কথা বলতো, আমি নাকি আমার নানা মামাদের মতো হয়েছি, ঠিক পালোয়ান। বাবা কাকারা তো এক একটা খাটো আর চিকেন, কিন্তু সব কয়টা শুধু বদের হাড্ডি। যাই হোক, ভালোই ভালোই টিকে গেলাম, চাকরিটাও হলো। বাড়িতে খুশির ঢোল বেজে উঠল, সবাই বলাবলি করল, যাক ছেলেটা চাকরিতে গেলে এখন যদি শারমিনের কষ্ট দূর হয়। আমি আমার মার কষ্ট দূর করার জন্য কোনো দিকে না তাকিয়ে খেলাধুলা করার বয়সে চাকরিতে চলে গেলাম। গ্রামের বাড়ি হলেও ভয়ের কিছু নেই, আশেপাশে তো চাচারা আছে। বোন নূপুর আক্তার বয়স 18, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। বাবার মতো টিনে কাঠি মানে শুকনো, আমারই এমন মেয়ে পছন্দের না। জানি না অন্য ছেলেরা কিভাবে আমার বোনকে পছন্দ করবে। মা শারমিন বেগম, বয়স মনে হয় 37 হবে, দেখতে অনেক সুন্দর, এখনও যুবতী মেয়েদের সাথে পাল্লা দিতে পারবে। ফর্সা লাল টকটকে, মার দিঘল কালো চুল ঘন মেঘের ভেলা, এত ঘন লম্বা চুল যে তা সারা পিঠ বেয়ে কোমর ছড়িয়ে নিচে নেমে যায়। লাল টকটকে ঠোঁট আর টানাটানা চোখ, সব মিলিয়ে আমার কামনার নারী, আমার জন্মদানকারী বিধবা মা। যা চরম পাপ, যা কখনো পাওয়ার না। সবই জানি, সবই বুঝি, কিন্তু তারপরও মনের কোথায় যেন শারমিনকে নিয়ে স্বপ্নের নিড রচনা করি। যেখানে মা নয় সে আমার শারমিন, শুধু শারমিন। আমার মনের এ গোপন চাওয়ার কথা শুধু আমি জানি। আমার সরকারি বেতনে মার সৌন্দর্য যেন দিনকে দিন বেড়েই চলছে। মার গর্বে বুক সব সময় ফুলে থাকে, গ্রামে সব সময় আমার জয় জয়কার। 7 বছরে ভাঙা ঘর পাকা করেছি। এখন 4 রুমের বাড়িটা আমাদের শান্তির নিড। এবার ছুটিতে এসেই মা বায়না শুরু করল আমার বিয়ে দিবে, কিন্তু আমার বিয়ের প্রতি কোনো মন ছিল না। যদিও এটা অনেক আগে থেকেই আমার বিয়ের কথা ভাবছে মা। আমি শুধু বারবার এড়িয়ে যাচ্ছি। আজ এ নিয়ে মার সাথে মুখ কালাকালি হয়ে গেল। মার এক কথা, নূপুর বড় হয়েছে, বিয়ে দিতে হবে। এরই মাঝে কয়েকটা সম্বন্ধ এসেছিল। তার বিয়ে হয়ে গেলে সে একা একা কিভাবে থাকবে, হ্যান ত্যান কত কথা। আমি বাড়িতে এসেছি শুনে আমার ছোট মামা এলো, সারাদিন থেকে বিকেলে যাওয়ার সময় আমাদের সবাইকে নিয়ে যেতে চাইল। আমরা না যাওয়াতে জোর করে নূপুরকে নিয়ে গেল, বলল 2 দিন পর মা ছেলে গিয়ে বেরিয়ে আসবে আর নূপুরকে নিয়ে আসবে। আমাকে আর মাকে নিয়ে যাওয়ার জন্য আর কি এমনটা করল। সন্ধ্যা থেকে আকাশটা মেঘলা হয়ে আছে দেখে বাইরে গেলাম না। না হলে 2 দিন থেকে এসে সন্ধ্যার পর বন্ধুদের সাথে আড্ডা মারতে বেরিয়ে পড়তাম। আজ গেলাম না দেখে মাও ভীষণ খুশি। গরম গরম পকোড়া ভেজে দিল। বিছানায় বসে মা ছেলে মিলে আরাম করে খাচ্ছি। মা বলল, রাসেল। হুমা বলো।
তুই কাউকে পছন্দ করিস বাবা? আমি মার মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছি। বল না পছন্দ করিস? যদি কাউকে পছন্দ করতাম তাহলে তুমি এতদিনে জানতে না, তবে হ্যাঁ একজনকে খুব ভালো লাগে, আর এটাও জানি তাকে আমি পাব না। কেন পাবি না? আমার ছেলে কি দেখতে খারাপ, কোনো লাট সাহেবে মেয়ে সে? হা হা, তুমি দেখি রেগে গেলে। রাখব না, এমন সোনার ছেলে আমার, আর কি না বল তুই কে সে? বাদ দাও তো মা, আমার যাকে ভালো লাগে তার কথা দুনিয়ার কাউকে বলতে পারব না, শুধু সৃষ্টিকর্তাকে ছাড়া। মা আমার এমন গম্ভীর কথা শুনে অবাক হয়ে চেয়ে রয়েছে। এটা কি কথা রে বাবা, আমাকে বলতে না পারিস তোর ভাবি মানে হাশেমের বউয়ের কাছে বলিস তুই? আমি হাশেমের বউয়ের সাথে অনেক ফ্রিভাবে কথাবার্তা বলতাম। কিন্তু আমি মাকে বললাম তা না, তুমি আমার সবচেয়ে বড় বন্ধু, তোমাকেই যেহেতু বলতে পারছি না, সেখানে ভাবিকে বলতে গেলে তারা তো আমাদের শত্রু হবে, তাদের বলতে যাব কেন? তাহলে বল না, কে সে? কোথায় বাড়ি? কোনো বাড়ির মেয়ে? মেয়েটি দেখতে কেমন? নাকি? আমি চুপ করে বসে রয়েছি, মায়ের প্রশ্নের কোনো উত্তর দিচ্ছি না। মা অনেকক্ষণ আমার উত্তরের অপেক্ষায় থেকে মুখ গোমড়া করে চলে গেল। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশটা কালো হয়ে আছে, রাতের তারাগুলো না জানি কোথায় ডুব দিয়েছে। আমি জানালার গ্লাস খুলে দিয়ে ঠান্ডা হাওয়া গায়ে নিচ্ছি। হাত বাড়িয়ে ব্যাগটা নিয়ে খুললাম, সিগারেটের প্যাকেটটা বের করে একটা ধরিয়ে টানছি। প্যাকেট রাখতে গিয়ে মোবাইলের বক্সটার কথা মনে পড়ল। নুপুরের জন্য যা যা এনেছিলাম সব দিয়েছি, শুধু মার গুলো দেওয়া হয়নি, চেয়েছিলাম দিতে, এমন সময় ছোট মামা এলো তাই আর দেওয়া হয়নি। নতুন অ্যান্ড্রেজেড সেট, মা ভীষণ খুশি হবে। আরেক বক্সে একটা স্বর্ণের চেইন। মার যেটা ছিল সেটা আমার এসএসসি পরীক্ষার ফর্ম ফিলআপের সময় বিক্রি করে দিয়েছিল। তখন থেকে মার গলা খালি, আরও কয়েকটা জিনিস আছে মার জন্য। আয় খেয়ে নে, ঝড় আসতে পারে, কারেন্ট চলে গেলে খেতে ঝামেলা হবে। আমি তাড়াতাড়ি সিগারেটটা জানালা দিয়ে বাইরে ফেলে দিয়ে হা দাও। কি লজ্জা, মা সিগারেট খেতে দেখে নিল, জানে আমি খাই তবে এভাবে দেখেনি কখনো। আসলে ঘরে বসে সিগারেট খাওয়াটা ভুল হয়ে গেছে, সারা ঘরে সিগারেটের ধোঁয়া। মা ছেলে খেয়ে দিয়ে উঠলাম। তারপর আমি মাকে বললাম, মা আমার রুমে এসো তো একটু। মা বলল, তুই যা, আমি থালাবাসনগুলো গুছিয়ে আসছি। আমি রুমে এসে শুয়ে রইলাম, মা কয়েক মিনিট পর হাত মুছতে মুছতে এসে বলল, কি রে বাবা? আমি উঠে মায়ের হাত ধরে খাটে নিয়ে বসালাম। ব্যাগ থেকে এক এক করে শাড়ি, ব্লাউজের কাপড়, ছায়ার কাপড়, একটা বাদুর বোরকা, দুটো ওড়না, একটা শীতের জামা, চাদর ও একটা প্যাকেট দিলাম। প্যাকেটটা দিলাম ভয়ে ভয়ে, কারণ ওতে দুসেট ছোট জামা কাপড় আছে, জানিনা দেখার পর কি বলবে। এত কিছু কি জন্য এনেছিস? তোর কি বুদ্ধিশুদ্ধি হবে না কখনো? প্রতিবারই এত কিছু আনা লাগবে? আহ থামো তো তুমি, যা লাগে তা আনব না। এটাতে কি রে? না, ওটা এখন খুলবে না, তোমার ঘরে গিয়ে খুলবে, আর প্লিজ রাগ করবে না। কি আছে এতে? তা তুমি খুলে দেখে নিও, আর হ্যাঁ আরও কিছু আছে, এই বলে মোবাইলটা দিলাম। একটা থাকতে আরেকটা এত দামি মোবাইল? তোমার চেয়ে কোনো কিছু দামি নয় আমার কাছে, এই বলে গালে একটা হামি দিলাম। মাও আমার কপালে হামি দিল। আমি বললাম, চোখ বন্ধ করো তো। মা বলল, কেন রে বাবা? আহ করো না একটু। মা হেসে দিয়ে চোখ বন্ধ করল। আমি চেইনটা মার গলায় পরিয়ে দিলাম। এখন চোখ খুলো মা। মা চোখ খুলে স্বর্ণের চেইনটা দেখে হাউমাউ করে কেঁদে দিল। না মা না, একদম কাঁদবে না, প্লিজ মা কেঁদে না, তোমার মুখে হাসি দেখব বলে নিয়ে এসেছি, আর সেখানে তুমি যদি কাঁদো তাহলে আমার খুব কষ্ট হবে মা। না রে বাবা, কাঁদছি না, তুই বুঝবি না এটা কিসের কান্না। খুশি হয়েছ মা? হ্যাঁ রে বাবা, অনেক খুশি হয়েছি, এই বলে মা দাঁড়িয়ে আমাকে ধরল। আমি তো কেঁপে উঠলাম, মা কখনো এভাবে আমাকে ধরেছে বলে মনে হয় না। কি নরম, কি সুন্দর ঘ্রাণ, দুটো আমার বুকে পিষ্ট হচ্ছে। মা অনেকটা খাটো হওয়াতে তার মাথাটা আমার থুতনির নিচে, চুল থেকে সুবাস এসে নাকে লাগছে। নাক মুখ ডুবিয়ে দিলাম চুলে। ধীরে ধীরে আমার ওটা শক্ত হচ্ছে। মন চাচ্ছে হাত দুটো আরেকটু নিচে নিয়ে রাখি, তবে সাহস পাচ্ছি না। আমার মা যা রাগী মানুষ, ছোটবেলায় কত বেতপিটা করেছে তার হিসাব নেই। মার মুখটা দুহাত দিয়ে ধরে কপালে একটা হামি দিলাম, আর কখনো কাঁদবে না মা, আমি যেন তোমার চোখে পানি না দেখি। আচ্ছা বাবা, আর কাঁদব না। তো যাও, লাল তাঁতের শাড়িটা পরে দেখাও তো, দেখি কেমন লাগে আমার মাকে। যা পাগল, আমি বিধবা মানুষ, আমার এমন লাল টকটকে শাড়ি পরলে মানুষই কি বলবে? কে কি বলল তাতে তোমার কি যায় আসে, আর এখানে মানুষ আসবে কোথা থেকে? মানুষের সামনে না পড়তে চাইলে পড়ো না, এখন আমাকে তো পরে দেখাও।
আমার খুব মন চাইছে সাজুগুজু করে কেমন লাগে দেখতে। তাই আমার বাবা এনেছে আর আমি পরব না তা কি হয়, তবে মানুষের সামনে কখনো পড়তে বলিস না রে। ঠিক আছে মা, আমি শুধু আমার সুন্দরী মাকে দুচোখ ভরে দেখতে পেলেই হলো। যা দুষ্টু, মাকে কেউ সুন্দরী বলে? হা হা হা, তাই? তাহলে কি বলবো গো? তুই জানিস কি বলবি। বেয়াদবি নিও না, প্যাকেটে যা আছে তাও পড়ো। কি আছে রে প্যাকেটে? যাও খুলে দেখো। মা চলে গেল, আমি পিছন থেকে তার পাছার দোল দেখে মুগ্ধ হয়ে গেলাম। এ মহিলার কি কখনো যৌবনে ভাটা পড়বে না? প্রায় 15 মিনিট পরে মা এলো। অসম্ভব, এ কাকে দেখছি আমি? এতদিন এক পেডে শাড়িতে যে মাকে দেখেছি তার সাথে এ মানুষটির কোনো মিল নেই। অপরূপ সুন্দর, অতুলনীয়, গর্জিয়াস, যতই উপমা দিই না কেন কম হয়ে যাবে। মা দরজার কাছে দাঁড়িয়ে আছে, আমি বিছানার পাশে হা করে দাঁড়িয়ে আছি। মা ভীষণ মায়াবী করে হেসে চোখের ভ্রুর উঠানামা করে জানতে চাইলে কি কেমন। আমি ধীরে ধীরে মার সামনে গিয়ে দাঁড়ালাম। কি রে, কেমন হয়েছে? দারুণ মা, খুব সুন্দর, মনে হচ্ছে অ্যাঞ্জেল। যা দুষ্টু, মাকে এমন কমপ্লিমেন্ট দিতে হয়? আমার 10 পাস মা যে এমন কথাও বলতে পারে জানা ছিল না। সরি মা বলে হাত ধরে বিছানায় নিয়ে বসালাম। আমি নিচে বসে মার কোলে মাথা রাখলাম। তুমি সব সময় এমন ভাবে থাকতে পারো না মা? মা আমার মাথায় চুলে হাত বুলিয়ে দিয়ে, কি পাগলের মতো বলছিস? গ্রামের মানুষ দেখলে কি বলবে? তাহলে বলো, আমি যে কয়দিন থাকবো সে কয়দিন এমন করে সেজে থাকবে? কেন রে? আমার খুব ভালো লাগে মা। পাগল ছেলে, আচ্ছা থাকবনি। আমি মুখ উঠিয়ে মার মুখের দিকে তাকিয়ে, ওগুলো পড়েছ মা? যা শয়তান, কিছু তো শরম কর, মার জন্য কেউ এসব আনে? জানি না মা কেউ আনে কি না, তবে বাবা থাকলে হয়তো আমিও আনতাম না। সে নেই দেখে মনে হলো আমার মার তো ভালো মন্দর খোঁজ রাখার কেউ নেই, তাই নিজেই রাখি। রাগ হয়েছ মা? না রাগ হয়নি, কিন্তু আর আনিস না। কেন মা, পছন্দ হয়নি নাকি সাইজে হয়নি? সব ঠিক আছে, তবে আমি বললাম কি মা? মা লজ্জায় মুখ ঘুরিয়ে নিয়ে, তুই এনেছিস ভাবলে পড়তে শরম করে রে। আজ থেকে আমাকে ছেলে নয় বন্ধু ভাববে, তাহলে আর শরম করবে না, হবে মা আমার বন্ধু। যাহ পাগল, সমবয়সী না হলে কি বন্ধু হওয়া যায়? এ যুগে ওসব পুরনো কথা মা। তাই বলে মা ছেলে? হা মা ছেলে, এতেই তো ভালো, একে অপরের কাছে আসা যায়। তুই অনেক বড় হয়ে গেছিস দেখি, কি সুন্দর কথা বলছিস। তা তো অবশ্যই, কয়দিন পর তোমার ছেলে সেকেন্ড লেফটেন্যান্ট অফিসার হবে। খুব ভালো হবে রে বাবা, খুব ভালো হবে। এমন সময় বিদ্যুৎ চলে গেল। মোবাইলটা জ্বালাতো রাসেল, দেখি চার্জার বাতিটা কোথায় আছে। থাক না মা এমন, কি সুন্দর তোমার কোলে শুয়ে আছি। জানো মা, পাহাড়ি এলাকায় একা একা পোস্টে ডিউটি দেওয়ার সময় এমন স্বপ্ন রোজ দেখি। প্রতিদিন মনে হয় তোমার কোলে শুয়ে একটু যদি। ঠিক আছে, এমনই থাক, তোর যত মন চাই। ধন্যবাদ মা। আজ আমার পাশে ঘুমাবে একটু? কেন রে? মন চাচ্ছে তোমাকে ধরে ঘুমাতে। ঠিক আছে, যা, সদর দরজাটা বন্ধ করে ঘরগুলোতে ছিটকানি লাগিয়ে আয়। আমি উঠে মার গালে চুমু দিয়ে লাফাতে লাফাতে চলে গেলাম। আজ আমার খুশি ধরে না, কিছু হলে হতেও পারে। এক জগ পানি নিয়ে এলাম সাথে করে। এসে দেখি মা শুয়ে পড়েছে। টেবিলে জগটা রেখে খাটের পাশে দাঁড়ালাম। মা দেয়ালের দিকে সরে গিয়ে আমাকে জায়গা করে দিল। বজ্রপাতের আলোতে মার মুখটা মায়াবী মায়াবী লাগছে। খোলা জানালার হিম বাতাসে আমার মনে ঝড় তুলছে। জানি না মার মনে কি চলছে। মনে হচ্ছে মা তার স্বামীকে পাশে শোয়ার জন্য জায়গা করে দিল। মা নতুন বউ, আমি তার স্বামী। দাঁড়িয়ে রইলি যে? শুবি না? হা, শুব। মার পাশে শুয়ে পড়লাম, দুজনে মুখোমুখি। আধো অন্ধকারে দুজনে দুজনার দিকে চেয়ে আছি। ঘুমাবি না? তুমি ঘুমাও, আমার ঘুম এত তাড়াতাড়ি আসে না। তাই আয় কাছে আয়, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমাকে আর পাই কে? একেবারে মার বুকের কাছে বুক নিয়ে গেলাম, তবে কোমরটা দূরে রাখলাম। মা একটা হাত সাইডে লম্বা করে দিল, এখানে মাথা রাখ। মা তার হাতের উপর মাথা রাখতে বলছে। আমি সহজ মনে তাই করলাম। নাকটা মার বগল থেকে 3-4 ইঞ্চি দূরে। ভালোমতো দেখতে না পেলেও বুঝতে পারছি যে এর বেশি দূরে নয়, কারণ ঘামের ঘ্রাণ পাচ্ছি। মার বগলের ঘ্রাণেই তো আমার শরীর আনচান আনচান করছে। মার বাম হাতের উপর শুয়ে আছি, মা ডান হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এতে করে আঁচল উঁচু হচ্ছে, আর যখনই বিদ্যুৎ চমকাচ্ছে তখনই ওগুলো দেখতে পাচ্ছি। নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে পড়ছে। রাসেল, কাকে পছন্দ করিস বললি না তো? শুনলে রাগ করবে মা, তাই বলা যাবে না। কেন? এমন কাকে তোর মনে ধরেছে যে শুনলে রাগ করব?
বাদ দাও না মা, নিজেকে তোমার কাছে ছোট করতে চাই না তোমার মনে কষ্ট দিতে। তোর কথার তো আগা মাথা কিছুই বুঝছি না। নাই বা বুঝলে মা? হু, তোমাকে একটু ধরি। মা হি হি করে হেসে ধর। কি সুন্দর ঘ্রাণ গো মা তোমার। যা শয়তান। আমি মার এমন আশকারা দেওয়া কথায় সাহস পেয়ে তাকে চিৎ করে দিলাম। মন চাচ্ছে কোমরাটাও উপর তুলে দিতে। মুখটা উঁচু করে হামি দিয়ে বললাম, আমি তোমাকে খুব ভালোবাসি মা। মা আমার মুখটা দুহাত দিয়ে ধরে, আমিও তোকে খুব ভালোবাসি রে বাবা। আমার ভালোবাসাটা অন্যরকম মা। কেমন রে? মা ছাড়া আরও অনেক কিছু। কেমন? শুনলে রাগ করবে না তো? আহ বল না, এত ঘুরাচ্ছিস কেন? তুমি আমার ড্রিম গার্ল মা, তাই তো কি? হ্যাঁ মা, জানি এটা শুনে আমাকে খারাপ ভাবছ, এজন্যই তোমাকে বলতে চাইছিলাম না। আমি তোর মা রাসেল, আর তুই এমনটা কিভাবে ভাবতে পারলি? জানি না মা, শুধু জানি আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, তোমাকে ছাড়া কাউকে ভাবতে পারি না। চুপ কর বেয়াদব, এমন কথা বলতে তোর মুখে বাজছে না? সরি মা, এই বলে উপর থেকে উঠে খাট থেকে নেমে পানি খেলাম। মাও বিছানার উপর উঠে বসেছে, বুঝতে পারছি সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। জানালার ধারে গিয়ে দাঁড়ালাম, বৃষ্টি থেমে গেছে, তারপরও আকাশ কালো হয়ে আছে, চাঁদ তারা কোথায় যেন লুকিয়ে গেছে আজ। ঠিক আমার হৃদয়ের মতো চারিদিকে অন্ধকার। এমন সময় কারেন্ট এলো। ঘরটা আলোকিত হয়ে গেল। আমি জানালাটা লাগিয়ে দিলাম, পর্দা ঝুলিয়ে দিয়ে ঘুরে দাঁড়ালাম। মা বিছানার উপর হাঁটুতে মাথা দিয়ে নির্বাক বসে আছে। ফ্যানের হাওয়া মার রেশমি চুলগুলো দোলা দিচ্ছে। মনে হচ্ছে নতুন নববধূ বসে আছে। মা মুখ তুলে আমাকে তার দিকে এক মনে তাকিয়ে থাকতে দেখে, এখনে আয়। আমি মার কাছে গেলাম। বস। বসলাম। মা আমার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, এমনটা হয় না বাবা, আমার লক্ষ্মী ছেলে, আমি কিছু মনে করিনি। আমি জানি তোদের বয়সের ছেলেদের ফ্যান্টাসি হয় খালা চাচিরা। তবে মাকে নিয়ে ফ্যান্টাসি রচনা করা একটু বেশি হয়ে যায়। সরি মা। আমার ভোলি ভালি মা যে এতটা বুঝে, এতটা পোক্ত আমার জানাই ছিল না, এত অনেক শেয়ানা। ঠিক আছে, চেষ্টা কর আমার উপর থেকে মনটা সরিয়ে অন্য দিকে নিতে, বিয়েটা করে নে, দেখবি সুন্দরী বউ পেলে মাকে ভুলে যাবি। আমি মাথা নিচু করে পারব না মা, প্লিজ। নিজের সাথে অনেক লড়াই করেছি, আমি ক্লান্ত মা, কিছুতেই তোমাকে মন থেকে সরাতে পারি না। কেন রে, কি এমন পাস আমার মাঝে? আমি মুখ তুলে মার মুখের দিকে তাকিয়ে, জানি না মা, শুধু জানি তুমিই আমার সব, তোমার কথা চিন্তা করলেই আমার কি তোর? পাগল হয়ে যায় মা। মা মুচকি হেসেও কিছু না, এই জিনিসের প্রতি টান একটু বেশিই হয়, আমি তো বুড়ি হয়ে গেছি, তুই যেমনটা ভাবিস তেমনটা আমি আর নেই। মার এমন কথা শুনে আমি কেঁপে উঠলাম। মা কি ইশারায় আমাকে বুঝালো যে তার জিনিসপত্র আর আগের মতো নেই, দেখলে আমার পছন্দ হবে না? দেখ বাবা, এক এক জনের এক এক জনকে ভালো লাগে। তাই বলে কি তাকেই নিজের করে পেতে হবে এমন কোনো কথা আছে? অন্য কারো মা হলে এসব কথা শোনার সাথে সাথে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলত। আমি কিন্তু তা করছি না, কারণ তুই আমার একমাত্র ছেলে, নাড়ি ছেঁড়া বাঁধন, আমি তোকে অনেক ভালোবাসি। তাই বলছি, আমার ভালোবাসার মর্যাদা রাখতে বিয়ে করে নে বাবা, দেখবি ধীরে ধীরে আমার থেকে মন বোমার দিকে চলে গেছে। ধন্যবাদ মা, তুমি আমার কথা মন দিয়ে শুনেছ এবং যুক্তি দিয়ে ভালো মন্দের বিচার করেছ বলে। তবে লজ্জা না করে বলছি মা, অনেক আগেও আমি দু-একটা মেয়ের সাথে মিশেছি, তারা শুধু সুখ পেয়েছে আমার কাছে, আদর ভালোবাসা একটুও পায়নি আমার কাছ থেকে। এমনকি আমার নিজেরও হয় না, যতক্ষণ চোখ বন্ধ করে তোমাকে না ভাবি, যখন সে মেয়ের জায়গায় তোমাকে কল্পনা করি, তখন আমি আর নিজের মাঝে থাকি না। সুখের সাগরে ভেসে যাই কেবলমাত্র তখনই হয় আমার। তুই তো অনেক দূর এগিয়ে গেছিস তাহলে, আমি অনেক আগে থেকেই বুঝতে পারতাম যে আজ চোখে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখিস। ভাবতাম শয়তান ছেলেপুলে, আরেকটু বড় হলে সমবয়সী মেয়েদের সাথে মিশলে ঠিক হয়ে যাবে। কিন্তু এখন দেখছি তা না, তোর দেখি বয়স্ক মহিলাদের ভালো লাগে। এতক্ষণ মার সাথে এত খোলামেলা কথা বলতে পেরে নিজেকে অনেক হালকা লাগছে এখন। তাই সাহস করে মাকে ধরে শুইয়ে দিলাম। মা চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আমি তাহলে কি করব মা? সেটাই তো ভাবছি। যেটাই ভাবো মা, আমার মতো পরিবর্তন হবে না। মানে কি? মানেটা তুমি ভালো করেই জানো। মার কণ্ঠে এবার সত্যি সত্যি রাগের আওয়াজ পেলাম। তাই বলে সারা জীবন বিয়ে করবি না, নাকি ছেলে হয়ে মাকে বিয়ে করতে চাস? মা যে এমন কথা ঠাস করে বলে বসতে পারে তা আমি চিন্তাই করিনি। আমি বললাম, বিয়ে না করতে পারলেও তো তুমি আমার হতে পারো। এটা কি মামা বাড়ির আবদার নাকি? ছি ছি রাসেল, এমনটা বলতে তোর মুখে বাঁধল না?
তাহলে সারা জীবন ছেলেকে এভাবেই দেখতে পাবে মা, তোমার এই রাসেল কখনো বিয়ে করবে না। মার চোখে জল টলমল করছে, আমি হাত দিয়ে তা মুছিয়ে দিলাম। আমি তো এমন কিছু করিনি মা, তাহলে তুমি কাঁদছ কেন? আমরা দুজন জাস্ট আলাপ করছি। মা অনেকক্ষণ চুপ থেকে, শুন বাবা, লজ্জা শরমের মাথা খেয়ে বলছি, তোর কষ্ট আমি দেখতে পারব না। আর বয়স্ক মহিলাদের কাপড় চোপড়ের উপর থেকেই কেবল ভালো লাগে, খুললে নয়। তুই যদি চাস তাহলে আমাকে সেভাবে একবার দেখে নে, তাও তুই মতো পরিবর্তন কর। তবে শুধু দেখতে পাবি, কিছু করতে পারবি না। মার মুখে এমন কথা শুনে আমি আর দুনিয়াতে নেই। বল রাজি? আর যদি আমি দেখে আরও বেশি আকর্ষণ অনুভব করি তাহলে? আমি বলতে চেয়েছি যে আজ আমাকে দেখ, আর আগেও তো তুই অন্যদের দেখেছিস, তাহলেই তফাৎটা বুঝতে পারবি। আমার মনে হচ্ছে আমার মতো মার মনের ভিতরেও কিছু আছে, নয়তো দেখার কথা, আমি তো কিছু বলিনি। মা নিজ থেকে দেখতে দিতে চাইছে যে। রাজি? হ্যাঁ রাজি। যা, বড় লাইটটা বন্ধ করে ছোট লাইটটা জ্বালিয়ে আয়। মনে মনে ভাবলাম, কি সৌভাগ্য, আজ তো আমার পোয়া 12 লেগে গেছে। নীল বাতিটা জ্বালিয়ে খাটের পাশে দাঁড়িয়ে রইলাম। মাও উঠে দাঁড়াল। ধন্যবাদ মা, আমার স্বপ্ন পূরণ করার জন্য। তোর জন্য আমি সব পারি রে, শুধু কথাদের সব দেখে নিয়ে মাকে ভুলে যাবি না তো, বা ভুল বুঝবি না তো? কি বলছো মা, তুমি আমার মা, আমার স্বপ্নের রানী, আমার ফ্যান্টাসির জগৎ, সব কিছুই তুমি। তোমাকে ভুলে গেলে তো আমার নিজেকেই ভুলে যাওয়া হয়। কথা দিলাম মা, জীবন থাকতে তোমার অবাধ্য হব না, ভুল বুঝা বা ভুলে যাওয়া তো দূরের কথা। আমি বললাম, কিছু মনে করো না মা, আমি কি ছুঁয়ে দেখতে পারবো? মা আমার চোখের দিকে তাকিয়ে, আমি তোর মা রাসেল। হ্যাঁ মা, তুমি আমার মা এবং আমার রানীও। আমার আবদার শুনে মা শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। তারপর মা বলল, আমি তোর সব আশা পূরণ করব, তবে একটা কথা পৃথিবীর কেউ যেন জানতে না পারে। আমি বললাম, ঠিক আছে মা, একথা শুধু তুমি আর আমি ছাড়া পৃথিবীর কেউ জানব না। মা আমার কথা শুনে বিশ্বাস করল এবং আমার সব আশা পূরণ করল। আজ আমি তোমাদের সব সত্য কথা বলে দিলাম, কিন্তু এসব সত্য কথা কেউ কাউকে কখনোই বলবো না। প্লিজ বন্ধুরা, গল্পটি ভালো লাগলে সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।